তোমার আমার কল্পনার রাজ্যই হলো পড়শি ডায়েরি, যার অপর নাম ভালোবাসা। চার বান্ধবী আজ বেরিয়েছে আউটিংয়ে। মাঝে মধ্যে এরকম ঘুরতে যাওয়া স্বাস্থ্যের জন্য ভালো, মস্তিষ্ক ফ্রেশ থাকে এবং মেজাজ থাকে ফুরফুরে। দিয়া, রেশম এবং শিফা তিনজনে মিলে তানিয়াকে এক প্রকার জোর করে এনেছে, যাতে তানিয়া কিছুটা রিলিফ ফিল করতে পারে। সময়টা তখন বিকেল, চারিদিকে চলছে ঠান্ডা হাওয়া, আকাশ কিছুটা গম্ভীর হয়ে আছে। লেক সাইড একটা জায়গায় এসেছে তারা। বিশাল বড় ঝিল, তাতে হয়ে রয়েছে অসম্ভব সুন্দর পদ্মফুল। দেখা যাচ্ছে না জল, পদ্মফুলের একটা আলাদা ঘ্রাণ আছে, সেই ঘ্রাণে মোমো করছে চারিপাশ। তানিয়ারা সেই ঝিলের পাশে সবুজ ঘাসের উপর বিছিয়ে বড় একটা চাদর, পাশাপাশি বসেছে চার বান্ধবী। এই মনোরম প্রাকৃতিক উপভোগ করছে তারা। তানিয়া, শরীর খারাপ লাগছে তোর? না, আমি ঠিক আছি। তাহলে এরকম মরার মতো হয়ে আছিস কেন? তো কি করব, নাচবো? মন্দ বলিসনি, নাচকে দেখা চমক ছড়ল। বলেই হেসে উঠল তারা। শিফা হাসি থামিয়ে বল, ইস, যদি আমাকে এই পদ্মফুল দেওয়ার একটা মানুষ থাকতো। চুপ কর, ঢং দেখলে বাঁচির না। আরিশ ভাইয়াকে বললে তোকে পদ্ম ফুলের বাগিচা বানিয়ে দেবে। শিফার হাসি আচানক থেমে গেল। 2 দিন হয়ে যায় মানুষটার সাথে ভালো করে কথা পর্যন্ত বলেনি শিফা। কেন, কিসের জন্য? এ প্রশ্নের উত্তর তার কাছে নেই, শুধুই নিজের অবাঞ্ছিত চিন্তাকে প্রশ্রয় দিতে ইচ্ছে করছে। মাথায় দলা পাকানো ভয় কাজ করছে। সে কাঙ্ক্ষিত মানবের পাশে তাকে বেমানান। ভালো কাউকে পেলে আরিশ তাকে ছেড়ে দিবে, এই রকমের ফালতু প্যাচাল যুক্ত ভাবনা শিফাকে কুড়ে কুড়ে খাচ্ছে। দিয়া হঠাৎ করেই বলল, চল আমরা কানামাছি খেলি, সে ছোটবেলায় খেলতাম, কি বলিস তোরা? সবাই হ্যাঁ বললেই তানিয়া বলল, না, তোরা খেল, আমি দেখছি। তাহলে খেলবই না? উফ, আচ্ছা খেলবো, চল। চোখ বাঁধা হলো রেশমের। 2 হাত বাড়িয়ে খুঁজে যাচ্ছে তানিয়াদের। এই 4 তরুণীর হাসির গুঞ্জন ছড়িয়ে পড়েছে চারিদিকে। আশেপাশে সবাই ঘুরে ফিরে দেখছে তাদের। রেশমকে আলতো হাতে মেরে যাচ্ছে তানিয়ারা, আমি এখানে বলে চিৎকার করছে। কিন্তু হুট করে থমকে গেল দিয়া আর শিফা। দূর থেকে হেঁটে আসা তাহসিন আর আরিশকে চিনতে তাদের ভুল হলো না। দুজনেই তাদের দিকে এগিয়ে আসছে, কিন্তু ওরা জানলো কি করে তানিয়ারা এখানে এসেছে? ব্যাপারটা খুবই সহজ। শিফার মোবাইল ট্র্যাকিং করে আরিশ সন্ধান পেয়েছে তাদের। এদিকে দিয়া আর শিফাকে থমকে দাঁড়িয়ে থাকতে দেখে তানিয়াও থেমে যায়। তাদের দৃষ্টি অনুসরণ করে দূরে তাকাতে দেখতে পায় আকাঙ্ক্ষিত পুরুষটিকে, অকাঙ্ক্ষিত মানুষটিকে। পরনে জিন্স এবং শার্ট, অগোছালো চুল কপালে পড়ে রয়েছে কিছুটা। চোখের তীক্ষ্ণ দৃষ্টি তানিয়ার উপরেই। তানিয়া হয় নড়বড়ে, ভারী হয় তনু। হুট করে চারিপাশে কেমন অগোছালো লাগছে, কি করা উচিত মস্তিষ্ক নির্ধারণ করতে পারছে না। একটা সময় তাহসিন একদম মুখোমুখি হয়ে দাঁড়ালো তানিয়ার। তানিয়া কেঁপে যাচ্ছে, অনবরত ভারী কি নিঃশ্বাস ফেলে চোখ তুলে তাকালো তাহসিনের দিকে। কথা নেই, বার্তা নেই। তাহসিন তানিয়ার হাত চেপে ধরলো, সোজা হাঁটা ধরলো অন্য পাশে। তানিয়া ফ্রিকুচকে নিজেকে ছাড়াতে ছাড়াতে কঠিন কণ্ঠে বলতে লাগলো, কি হচ্ছেটা কি তাহসিন? হাত ছাড়েন আমার। কি শুরু করেছেন এগুলো? সবাই আমাদের দিকে তাকিয়ে আছে। তাহসিন, আমার হাত ছাড়ুন। তাহসিন ঘুরে তাকিয়ে বলে, হাত ছেড়ে দিলে নিচে হেঁটে আমার সাথে আসবে তো? কখনো না। তাহলে তো হাত ছাড়া যাবে না। তানিয়া ছোটাছুটি করলো, তাতে খুব একটা লাভ হলো না। তানিয়াকে দাঁড় করালো অন্য পাশে। এখান থেকে ঝিল দেখা যাচ্ছে। এতক্ষণ যেদি শান্ত তাহসিন শিথিল হলো, হাত ছেড়ে দিল তানিয়ার। মাথার চুল পেছনে দিকে ঠেলে দিলেও মাথা নিচু করে দাঁড়ালো। সর্বদা বুক ফুলে থাকা ছেলেটি তানিয়ার সামনে এখন নিঝুম। তাকে ঘিরে ধরল স্নায়বিক দুর্বল অবস্থা। তানিয়া দেখলো তাহসিনের চোখের পলকে বদলে যাওয়া আচরণ। তানিয়া তাদের দত পিষে বলল, কি চাইছেন? কেন নিয়ে আসলেন এখানে? কেন কেন বারবার আমায় ছোট করছেন তাহসিন? তাহসিন তানিয়ার দিকে অপলক তাকিয়ে থেকে বিরস কণ্ঠে বলল, কথা বলতে চাই। আমি চাই না। তানিয়া চলে যেতে নিলে কানে আসে তাহসিনের করুণ কণ্ঠ। প্লিজ একবার। তানিয়া পারে না এই কণ্ঠকে উপেক্ষা করতে।
সে ঝিলের দিকে ঘুরে দাঁড়িয়ে সুদূরের নজর গেঁথে বলে, বলুন তাড়াতাড়ি। আগেই বলে রাখি, আমি কোনো রকম সাফাই শুনতে চাই না। 10 মিনিট সময়, যা বলার বলুন। তাহসিন শুকনো ঢোক গিলে ভারী নিঃশ্বাস টেনে বলে, 10 মিনিটে তোমাকে দেখে কাটিয়ে দেব। মানে? কোনো সাফাই দেব না, কিছুই বলবো না। তোমাকে 10 মিনিট দেখি তাহলে। তানিয়া কথা বলে না, চুপচাপ ঝিলের দিকেই তাকিয়ে রইল। সময় বয়ে গেল নিজের মতো করে। তাহসিন তাকিয়ে রইল প্রেয়সীর পানে। বইছে শীতল বাতাস, এদিকটায় মানুষজনের আনাগোনা কম। মনোরম মনোরম প্রাকৃতির মাঝে জ্বলছে দুই হৃদয়। কেউই পারে না নিজেকে লুকিয়ে রাখতে। তানিয়া চোখ ছাপিয়ে আসছে, চোখ ঝাপসা হয়ে আসছে। তানিয়া চলে যাওয়ার জন্য পা বাড়ায়, অমনি ঝট করে তার দুহাত ধরে নিজের দিকে টেনে আনে তাহসিন। ছেলেটার দেহখানা কাঁপছে। তানিয়া নতজানু হয়ে নিজেকে ছাড়িয়ে নিতে চাইলো, পারল না। তাহসিন তানিয়ার দিকে তাকিয়ে ভারী শ্বাস টানলো, ভাঙা কঞ্চে বলল, প্লিজ তানি। ছাড়ুন। তানিয়ার কথাটি বলেই কেঁদে উঠল নিঃশব্দে। তাহসিন তা দেখলো, পারল না সইতে। আবার নিজের বুকে এই চিকন দেহটিকে মিশিয়ে নিতেও পারল না। নিজেকে অসহায় বলে মনে হলো আজ। ভালোবাসা মানুষকে উন্মাদ হতে হয়, তাহসিন না হয় অসহায় হলো, তাতে কি? একটা সুযোগ দাও। তানিয়া মাথা নাড়িয়ে না বোঝায় অশ্রুসিক্ত কঞ্চে বলে, সব জটিল হয়ে গেছে, আর কিছুই ঠিক হওয়ার নয়। আপনি আলাদা, আপনাকে সামলানো আমার পক্ষে সম্ভব নয়। রাগে আপনি সব ভুলে যান, একদিন আমাকেও ভুলে যাবেন। তাহসিন অস্থির হলো। তানিয়ার কথার পিঠে নিজের অশান্ত কঞ্চে বলে উঠল, হবে না, ওরকম কিছুই হবে না। যেরকম তুমি ভাবছো আমি একদম ঠিক হয়ে যাব, বিশ্বাস করো। কোনো রাগ নয়। তানিয়া একই ভঙ্গিতে বলে গেল, আপনার রাগ জেদ আপনার কাছে সব, সেগুলি আমি পারবো না সামলাতে। আমি পারবো না দেখতে আপনাকে রাগে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে যেতে। তাহসিন, আমাদের কিছু সম্ভব না। না না তানি, প্লিজ তাকাও আমার দিকে, সব ঠিক করে দেব। বিশ্বাস করো, সব কিছু ঠিক করে দেব। তুমি শুধু আমায় মাফ করে দাও। একটু আগে সবার সামনে থেকে কেমন টেনে নিয়ে আসলেন, সবাই তাকিয়েছিল আমাদের দিকে। এই সব কিছু আমার জন্য সহজ নয়। আপনি প্লিজ আমায় যেতে দিন। ভুল হয়ে গেছে, আর ওইভাবে তোমায় টানবো না, সরি। তানিয়া একবার তাহসিনের দিকে তাকালো, অতঃপর তাকালো তাহসিনের বাম হাতের দিকে, সাদা ব্যান্ডেজ করা কবজি। তানিয়া জানে ক্ষতটা তার জন্য, সেদিকে তাকিয়ে থেকেই বলে, আপনার এই ক্ষত হাত বলে দিচ্ছে, যখন আপনি নিজের জেদ পূরণ করতে না পারেন তখন এভাবেই রাগ মেটান। হয়তো একদিন রাগের চোটে আমার হাতটাই কেটে ফেলবে। তাহসিন কি উত্তর দেবে? কাল রাতে নিজের উপরই একরাশ জেদ নিয়েই নিজের হাতে ছুরি দিয়ে এক পোঁচ মারে, রক্তের ধারা বইয়ে ফেলে সে। তাহসিন তানিয়ার দিকে এক পলক তাকিয়ে বলে, এরকম বলো না তানি, যা বলবে তাই হবে। যে এরকম তুমি বলবে তেমনটাই হবে। আমি পারবো না তোমাকে ছাড়া থাকতে। কোনো রাগ নয়। এই দেখো, এখন তো আমি রেগে নেই। তানিয়া উত্তর করলো না। তাহসিন অসহায় কণ্ঠে বলল, ভালোবাসি। তানিয়া তাকালো, ছেলেটা কেমন উদ্বিগ্ন হয়ে আছে। তানিয়া খুবই আলতো করে নিজের হাত ছাড়িয়ে নিল, ধীর কণ্ঠে বলল, শুনেছিলাম বৃষ্টিতে ভিজলে আপনার জ্বর হয়েছে। বাড়ি যান। তানি, ভালোবাসি শব্দটা বলা সহজ, কিন্তু সেটা প্রকাশ করা অনেক কষ্টকর। আপনার কঠিন ভালোবাসায় আমি ভয় পাই তাহসিন। তানিয়া আর ফিরে তাকালো না, চুপচাপ চলে গেল। তাহসিন অপলক তাকিয়ে রইল সেই দিকে। হৃদয় কেউ খামছে ধরেছে বলে মনে হচ্ছে তাহসিনের। আরিশ তখন থেকে ফোনে কথা বলতে ব্যস্ত। শিফার দিকে নজর থাকলো। জরুরি এই কল সে রাখতে পারেনি, তাই কথা চালিয়ে যাচ্ছে এক নাগারে। এদিকে শিফা আগ বাড়িয়ে কোনো কথা বলেনি। দূরে তাদের বিছানো চাদরের উপরই বসে আছে সে, বিষণ্ণ চেহারা, যেথায় মলিনতা, চাপ, উগ্র সব চিন্তা ভাবনায় গুম হয়েছে শিফা। হঠাৎ কি মনে করে একবার আরিশের দিকে তাকালো, সঙ্গে সঙ্গে চোখ পড়ল। আরিশ এক মেয়ের সাথে কথা বলছে, বয়সে তারা সমান। এতক্ষণ তো কলে ব্যস্ত ছিল আরিশ। শিফার চোখ ছোট হয়ে এলো, পরখ করতে দেখলো মেয়েটি কথার তালে আরিশের হাত বাহু ছুঁয়ে দিচ্ছে, হাসছে সুন্দর ভঙ্গিতে। আরিশের ঠোঁটের কোণেও হাসির রেখা, মনে হচ্ছে ভীষণ হাস্যকর কথা চলছে তাদের মধ্যে। শিফা ঝটপট চোখ সরালো, আঁকড়ে ধরা চিত্তে নিজেকে সংযত রাখলো। ভান এমন যেন
কিছুই হয়নি। আরিশ কথা বলতে বলতে তাকালো দূরে বসে থাকা শিফার দিকে। মেয়েটা ঝিলের দিকে তাকিয়ে আছে। আরিশ আলতো হেসে সামনে দাঁড়ানো মেয়েটির থেকে কিছুটা দূরে সরে দাঁড়ালো। অবলীলায় বলল। তুই এখানে কার সাথে? মেয়েটি অতি নাটকীয় ভঙ্গিতে বলল। আরে বিএফের সাথে ঘুরতে ঘুরতে তোকে দেখলাম, তাই কথা বলতে এলাম। তোর খবর কি? ভালোই। তুই কার সাথে এখানে? উইথ মাই উডবি। ও মাই গুডনেস, রিয়েলি? কই সে? ওই যে দূরে বসে আছে। তুই আমি টাচ করে কথা বলেছিস, সে নোটিসড, রেগে আছে। ইস, আগে বলবি না, তাহলে তাকে জেলাস করতে তোকে হাক করতাম। শি ইজ এ ভেরি পজিটিভ তোকে নিয়ে। ইয়েস, ওকে, সি ইউ লেটার। মেয়েটিও আলতো হেসে বিদায় নিয়ে চলে যায়। আরিশ সোজা হেঁটে শিফার পাশে বসে। মেয়েটা তার দিকে তাকিয়ে অল্প হাসে, আবার ঝিলের দিকে তাকায়। তা দেখে আরিশ খানিক অবাক হয়। ভেবেছিল শিফা তার দিকে তাকাবেই না, রাগে হয়তো গাল ফুলিয়ে থাকবে মেয়েটির। আরিশ গলা কেসে বলল। কি দেখছো দূরে? পদ্ম। পছন্দ? সবার পছন্দ। আরিশ মাথা নাড়ায়, বলে। বান্ধবী ছিল, কলেজ ফ্রেন্ড। শিফা দূরে তাকিয়ে আলতো হেসে বলে। ও, রেগে? কেন? না, মনে হলো। মনে তো অনেক কিছুই হয়, সব কি সত্যি হয়? সেদিন রাতে ওইসব কেন বলছিলে? শিফা উত্তর দেয় না, চুপচাপ নিজের ব্যাগ গুছিয়ে উঠে দাঁড়ায়। আরিশের দিকে না তাকিয়ে বলে। আপনি যদি উঠতেন তাহলে আমি চাদরটা তুলতাম। আমার কথার উত্তর পাইনি। ঠিক তখনই তানিয়া হাজির হয়। নিজেকে সামলে সবার দিকে তাকিয়ে বলে। সব আমাদের ফেরা উচিত। দিয়া, আমি এগোচ্ছি। তোমরা যাও, শিফা আমার সাথে যাবে। সবার মতামত দেওয়ার আগে শিফা বলে উঠছে। আমি তোদের সাথেই যাব। শিফা, আমি তো বললাম তুমি আমার সাথে যাবে। না আরিশ, আমি আপনার সাথে যাব না। আশা করি আপনি আমায় জোর করবেন না। আরে শিফার এহেন কথায় থমকে গেল। ধীরে ধীরে চার বান্ধবীর চোখের আড়াল হয়। শিফার মুখটা চোখের সামনে ভেসে উঠতে আরিশের চিত্ত বেকুল হলো। মেয়েটা কেমন যেন হয়ে গেল হুট করে। শহরের রাস্তায় চলছে প্রচারণা। সামনে ভোট, এমপি পদে তাহসিন আহমেদ বুখারীকে সবাই চাইছে। বেশি যুব সমাজ একটি দেশকে এগিয়ে যেতে কিংবা ডেভেলপ হওয়ার পিছে বড় একটা অংশ যুব সমাজ এবং ইয়াং ব্রেভ ছেলেকে রাজনীতিতে শক্ত আসন দিতে কে না চাইবে। তাহসিনের সিকিউরিটি বেড়েছে তার ব্যস্ততা। সেদিনের পর থেকে কেটেছে 3 দিন। তাহসিন আর বোকামি করেনি কোনো রকম ঝামেলা। তানিয়াকে গুছিয়ে নেওয়ার সময় দিয়েছে, কিন্তু তার মানে এইটা একদমই নয় যে তাহসিন প্রেয়সীর খবর নেয় না। সমস্ত খবরাখবর পায় সে। যেমন তার প্রেয়সী পুরোপুরি সুস্থ, সে নিজেও ভালো আছে আলহামদুলিল্লাহ। আজ কলেজে আসবে তানিয়া, আর কিছুদিন পর থেকে পরীক্ষা। শুধু তাদের বুকে যেন লাড্ডু ফুটলো তাহসিনের। যে কোনো উপায় তানিয়ার সাথে দেখা করতে হবে। মেয়েটার রাগ অভিমান তাহসিনকে ভেতর থেকে দগ্ধ করছে। সময় তখন বিকেল 4টা। তাহসিন কালো রঙের জিপ থেকে নামলো। আশেপাশে সাঙ্গপাঙ্গতে নিজের সাথে আসতে না করলো। সোজা হাঁটা দিল কলেজের ভেতর। চলছে ইম্পর্টেন্ট ক্লাস। মনোযোগী ছাত্র ছাত্রীদের চোখ গেল ক্লাসের সামনে। দরজার সামনে দাঁড়ানো তাহসিনের দিকে। এলোমেলো চুল, সাদা পাঞ্জাবি, হাতা গুটিয়ে রাখা কোনোই পর্যন্ত অমায়িক পার্সোনালিটি ছেলেটার। সবার ধ্যান যেখানে তাহসিনের দিকে, সেখানে তাহসিনের চোখ সীমাবদ্ধ ক্লাসের মাঝ বরাবর বেঞ্চে অনুমনস্ক হয়ে বসে থাকা তানিয়ার দিকে। স্যার তাহসিনকে দেখে বলে উঠল। আরে তাহসিন, কিছু বলবে? স্যারের মুখে কাঙ্ক্ষিত নাম শুনে তারিয়া তড়াক করে উঠে তাকায় সেই দিকে। চোখে চোখ পড়তে তার নতজন হয়। যে ভয় পাচ্ছিল সেটাই হলো। তাহসিন সামান্য হেসে বলল। ইয়েস স্যার, আসলে স্কলারশিপের জন্য কিছু নাম জমা পড়েছিল, তার মধ্যে এই ক্লাসের 2 জন সিলেক্ট হয়েছে। তাদের নাম অ্যানাউন্স করতে এসেছি। ইয়েস প্লিজ। স্যার অনুমতি পেয়ে তাহসিন এগিয়ে আসলো। সবার দিকে একবার নজর বুলিয়ে তানিয়ার দিকে তাকালো। একজন অনন্যা মির্জা এবং দ্বিতীয় নামটি হলো উম্মে তানিয়া খান। তানিয়া অবাক চোখে তাকালো তাহসিনের দিকে। যতটা তার মনে আছে, সে কোনো ফর্মই জমা দেয়নি স্কলারশিপের জন্য। তাহলে তার নাম আসলো কোথা থেকে? এদিকে তাহসিন মনে মনেই হাসে।
তানিয়ার সাথে দেখা করার উপায় হিসেবে এটাই তার মাথায় এলো। তাছাড়া এই মেয়ে তার দিকে তাকাচ্ছে না পর্যন্ত, সেখানে তাহসিনের সাথে সহজে দেখা করবে? এইটা হাওয়া পোলা ও রান্না করা সমান। তানিয়া যেন কিছুই বুঝলো না। একবার তাহসিনের কথা বিশ্বাস করতে মন চাইছে, অপরদিকে সবকিছু কেমন যেন ফেক মনে হচ্ছে। তানিয়া প্রশ্ন করলো না, চুপচাপ বসে থাকলো। তাহসিন অনন্যা নামের মেয়েটির দিকে তাকিয়ে বলল, ক্লাস শেষে দুজন হেড অফিসে দেখা করবে, গট ইট? জি স্যার। গুড স্যার, প্লিজ ক্যারি অন। তাহসিন বেরিয়ে যায়। ক্লাস শুরু হয় আবার। একটা সময় ক্লাস টাইম শেষ হলো। তানিয়া পড়লো এক দুটানা, কি করবে ভেবে পেল না। অতঃপর কিছু না ভেবে সে হাঁটা দিল স্যারের রুমের দিকে। হেড অফিসের সামনে আসতে তানিয়া কিছুটা অপ্রস্তুত হয়। অফিসের সামনে রয়েছে বেশ কিছু মানুষ, হয়তো কোনো বিশেষ মিটিং চলছে ভেতরে। তানিয়া অফিস রুমের দিকে উকি দিতে দেখতে পায় তাহসিন বসে আছে সেখানে, পাশে আরিশ। হেড স্যারের সাথে বেশ কিছু বিষয় আলোচনা চলছে। তানিয়া চলে আসতে নিলে তাকে কেউ ডেকে ওঠে। তানিয়া আবারও দরজার সামনে দাঁড়ায়। আরিশ উঠে আসে তার কাছে, মিষ্টি হেসে বলে, কেমন আছো বনু? তানিয়া মেকি হেসে উত্তর দেয়, ভালো আছি আরিশ ভাই, আপনি কেমন? তোমার বান্ধবী ভালো থাকতে দিচ্ছে কোথায়? কেন, কি হয়েছে? কি করেছে ও? আরিশ কিছু ভেবে বলে, সে কথা বাদ দাও, একটু আমার সাথে এসো, কিছু পেপারস তোমার হাতে দিই। কিসের পেপারস আরিশ ভাই? আরিশ অগোচরে একবার তাহসিনের দিকে তাকায়। ছেলেটা অসহায় চোখে তার দিকে তাকিয়ে হয়তো মনে মনে আরিশের হাত পা ধরে বলছে, ভাই আজ এত পর্যন্ত আমার চাতুরি ছিল, বাকিটা তুই ম্যানেজ করে দে। বন্ধুর না বলা এই আরজি শুনল আরিশ। তানিয়ার দিকে তাকিয়ে কোমল কঞ্চে বলল, আমার সাথে আসো, পেপারস দেখলেই বুঝবে। তানিয়া এর প্রশ্ন করলো না। স্কলারশিপের কথাটি মাথায় আসতে চুপ হয়ে গেল। আরিশের সাথে গেল ক্যাম্পাসের পার্কিং জায়গা। আজ ফাঁকা জায়গাটি, না হলে অন্য সময় ছেলে মেয়েদের সমাহার থাকে এখানে। আরিশ তানিয়াকে একটা গাড়ির সামনে এনে নিজেই সেই গাড়ির দরজা খুলে কিছু খোঁজার ভান ধরে। কি আর করা, বন্ধুকে হেল্প করতে হবে, তবেই না হবে ব্রাদারহুড। এরই মাঝে সেখানে এসে হাজির তাহসিন। তানিয়া প্রচুর পরিমাণে বিমুট এবং রাশভারী হয়ে পড়ে। আরিশের উদ্দেশ্যেই বলে, দা ভাই পরে পেপারস দিব, আমি যাই। আরিশ একবার তাহসিনের দিকে তাকায়। ছেলেটা একটু নার্ভাস হয়ে আছে। আরিশের পেট ফেটে হাসি আসছে। যাকে দেখলে সবাই চেপে থাকে সেই ছেলে কিনা এই চিকন ছোট্ট মেয়েকে দেখে ঘামছে। হয়তো একেই বলে অনুরাগ, যেখানে প্রেয়সীর অভিমানে বলবানের বুক কাঁপে। তানিয়া চলে যেতে নিলেই আরিশ বলে উঠছে, বনু প্লিজ একটু দাঁড়াও, তাহসিন কিছু বলতে চায়। আমি কারোর কোনো কথা শুনতে চাই না দা ভাই। ভাই বলেছ, এই ভাইয়ের কথা একটু শোনো, কোনো ভুল করলে আমি বলবে, নাক ফাটিয়ে দেবো একদম। তানিয়া চুপ করে থাকে। অন্তর কাঁপছে, কেঁপে উঠছে তার। সেই দিনের পর আজ এই দেখলো তাহসিনকে, জটলা পাকিয়ে যাচ্ছে সব। মন বলছে আমার একটু শান্তি দে, মস্তিষ্ক বলছে ভুলে গেলি সব। তানিয়া শরীর চাইছে স্থান ত্যাগ করতে, কিন্তু পাজোড়া লোহার মতো শক্ত হয়ে দাঁড়িয়ে আছে। আরিশ চলে গেল। তাহসিন তানিয়ার সামনে এসে দাঁড়ালো। কেন জানি নিজেকে মাতাল লাগছে। চোখের তৃষ্টায় মেয়েটাকে যেন আঁকড়ে নিচ্ছে। তানিয়ার চোখ মুখ কঠিন, দৃষ্টিও অন্যত্র। তাহসিন শুকনো ঠোক গিলে বলে, কেমন আছো তানি? তানিয়া অন্যদিকে তাকিয়ে থেকে খাপছাড়া কঞ্চে বলে, ভালো না থাকলে এখানে আপনার সামনে দাঁড়িয়ে থাকি, নাকি আমার সুস্থ থাকা আপনার জন্য ভালো লাগছে না? তাহসিন রাজভারী কঞ্চে বলে, আমি তা বলেছি? কি বলতে চান বলুন দয়া করে। এত অভিমান, একবার তাকাবে না আমার দিকে? তানিয়া তাচ্ছিল্য হেসে বলে, অভিমান কার ওপর? আপনার ওপর? আপনি আমার কে? তাহসিনের মুখয়ব বদলালো। মুখমণ্ডলে সব রক্ত যেন কেউ শুষে নিল। ফ্যাকাশে হয়ে এলো। বুকে গিয়ে লাগলো তানিয়ার এহেন কথা। গভীর চোখ আরো গভীর হলো। অন্য সময় হলে তাহসিন তানিয়ার এই কথার পরিপ্রেক্ষিতে বিশাল কিছু করে ফেলতো, আগে শরীর যত তাহসিনের। কিন্তু আজ তাহসিন ঠান্ডা মানুষ হয়ে আছে। তানিয়ার মুখের দিকে চেয়ে থেকেই বলল, তো কঠিন হয়েও না তানি। তানিয়া উত্তর করলো না, নীরব থাকলো। তারপর তাহসিনের দিকে তাকে নির্লিপ্ত কণ্ঠে বলল, স্কলারশিপের কথাটি মিথ্যে ছিল তাই না? তাহসিন বিরক্তি করলো না, মাথা ঝাঁকিয়ে বলল, তোমার ক্ষেত্রেই মিথ্যে ছিল। অনন্যা নামের মেয়েটা সত্যি স্কলারশিপ পেয়েছে। আমি জানতাম। তাও আমার কথায়
বিশ্বাস করলে কেন? করতে চাইনি, বাধ্য হয়েছে করতে। ভবিষ্যৎ এমপি কিনা মিথ্যে বলে। তানিয়ার মুখ থেকে নিজের নামে ভবিষ্যৎ এমপি শব্দটা শুনে নিজেকে এখন সত্যি এমপি মনে হচ্ছে। ভালোবাসার মানুষের এহেন অব্যক্ত কামনা শুনে তাহসিন বাখারা। তাহসিন কি বলবে ভেবে পেল না। মেয়েটার এরকম কঠিন আচরণ তাহসিনের বুকে এসে ঠেকছে। শুনশান পরিবেশ, দুই নর নারী নিজেদের অনুভূতি লুকাতে এবং জাহির করতে ব্যস্ত। তানিয়ার গলা ভারী হয়ে আসছে, কান্না পাচ্ছে প্রচুর। কেন এই মানুষের সামনে নিজেকে শক্ত রাখতে পারে না? তানিয়া শুকনো ঢোক গিল, কণ্ঠে জোরে বলে উঠল, সেই দিন আমাদের বাড়ি কেন গিয়েছিলেন তাহসিন? তাহসিন বুঝে তানিয়া কোন দিনের কথা বলছে। কিছুটা অপ্রস্তুত হলো ছেলেটা। সেই রাতে নিজের করা বেয়াদবির জন্য ইয়াসিন সাহেবের কাছে নিজে গিয়ে ক্ষমা চেয়ে এসেছিল। তানিয়া অবশ্য অজানা এই বিষয়ে। তাহসিন নিজে না করেছিল বলতে। তানিয়ার অভিমান সে নিজে সযত্নে ভাঙা পেয়ে তাহসিন তানিয়ার দিকে দুপা এগিয়ে এলো, কোনো রকম তালবাহানা ছাড়াই বলে বসলো, বিয়ের প্রস্তাব নিয়ে গিয়েছিলাম, আঙ্কেলের কাছে তোমাকে চাইতে গিয়েছিলাম। তাই নাকি? বিয়ের প্রস্তাব দিতে গেলে বুঝি মারপিট করতে হয়? তাহসিন রুদ্ধশ্বাস ছাড়ে। মেয়েটা তাকে অপরাধ বোধে ডুবিয়েই মারবে মনে হচ্ছে। তাহসিন নিজের চোখ সমেত একবার মাথার চুল সহ মাসা করে। তাহসিন জিভ দিয়ে ঠোঁট ফিচিয়ে বলে, না, মারপিট করতে হয় না, কারণ চোখের সামনে নিজের ভালোবাসার মানুষের হাত এরকম যে কেউ ধরে না। আমার ভালোবাসার মানুষের হাত অন্য কেউ চেপে ধরেছে, আমার সহ্য হয়নি, তাই মেরেছি। বেশ করেছি রাস্কেল। তাহসিন বিড়বিড় করে গালি দেয় ইয়াজকে। তানিয়া শুনতে পায় সেটা। তাহসিন রেগেছে, তা যেন সে মোটেও প্রকাশ করবে না বলে নিজেকে যথাসাধ্য সংযত করে রেখেছে। হুট করে তানিয়া ভালো লাগছে তাহসিনের এই অপ্রকাশিত রাগ। এই রাগটি কেবল তানিয়ার জন্য, যে রাগে তাহসিন ফেটে পড়লেও মুখ থেকে রা বের হয় না। তানিয়া এবার টানা টানা চোখে তাহসিনের দিকে তাকিয়ে থেকেই বলল, শুধু তো হাতই ধরেছিল, তাতে কি হয়েছে? বিয়ে তো করেনি। ব্যাস, আর বলতে পারলো না তানিয়া। চোখের পলকে নিজেকে আবিষ্কার করলো তাহসিনের দুই বাহুর মাঝ বরাবর। পিঠ ঠেকেছে গাড়ির দরজায়। চোখের পলকে এহেন কাজ তানিয়াকে হতবম্ব করে তোলে। চোখ বড় বড় করে সামনে তাকায়। তাহসিনের রক্তিম চেহারা দেখে আলুথালু অবস্থা তানিয়া। তাহসিন ঝুঁকে পড়ে নিজের বাহু বন্দিনীর দিকে ফুস করে নিঃশ্বাস ছেড়ে পেছন কঞ্চে বলল, ধৈর্যের পরীক্ষা দিচ্ছ আমার, নিও না, একদম শেষ হয়ে যাবে তুমি। ভুল করেছি, মাফ চেয়েছি, দরকার পড়লে আরও চাইব। তা বলে তোমার বেহুদা কথায় তাল মেলাবো এটা আশা করো না। তোমাকে বিয়েও করব আমি, কিসও করব আমি বাকি যা যা করব সেগুলি বলে নয়, করে দেখাবো। ভালো ছেলে তো নই। তোমার সামনে যে রূপে থাকি তার 1%ও কেউ জানে না, দেখেনি। তারা যেরকম আমায় চেনে তুমি সহ্য করতে পারবে না। এই তাহসিনকে এরকম থাকতে দাও। তানিয়া পিটপিট করে তাকিয়ে রইল তাহসিনের দিকে। সময় কারো নিজের মতো করে। তানিয়া আর কিছুই বলতে পারল না। তাদের অনুভূতির সুতো ছিল তখন যখন ডাক পড়ল, ভাই আমাদের বেরোতে হবে। তাহসিন সরে এলো। তানিয়া মাথা নিচু করে চলে যেতে নিলে তাহসিন বলে উঠল, বাহিরে আরিশ আছে, একটা রিক্সা ঠিক করে দেবে, সেটা করেই বাড়ি যাবে। তানিয়া কিছুই উচ্চারিত করলো না। সিধা হাঁটা দিল ক্যাম্পাসের বাইরে। রেশম আজ গিয়েছিল তার মামা বাড়ি। নানির শরীর কিছুটা অসুস্থ, তাই বিলম্ব না করে ছুটেছিল সেখানে। সন্ধ্যা পেরিয়েছে। নানির কাছ থেকে বিদায় নিয়ে বেরিয়ে এসলো সে। সময়ের মধ্যেই পেল বাস। খুব বেশি ভিড় নেই। রেশম বসলো জানালার পাশের সিটে। মৃদুবন্ধ বাতাস ছুঁয়ে দিচ্ছে রেশমকে। একটা সময় বাস থামলো সিগনালে। রেশম তাকালো আশেপাশে। হঠাৎ করে তার চোখ জোড়া স্থির হলো রাস্তার অন্য পাশের ফুটপাতে বসার বেঞ্চটায়। চিনতে মোটেও অসুবিধা হলো না। আরহাম, হ্যাঁ ওটা আরহাম। তার পাশে বসে থাকা মেয়েটাকে চিনতে ভুল হচ্ছে না। এটা সেই মেয়েটাই যাকে আরহামের সাথে ক্যাফেতে দেখেছিল। রেশমের চোখ সরায়। কেমন অগোছর লাগছে নিজেকে। চোখের কোণে জমে উঠল ভারী কণা। কাদের ব্যাগ বুকে জড়িয়ে ধরল। কিছু পল যেতেই বাস চলতে আরম্ভ করলো। আর
তোমাকে বাড়ি ফেরা উচিত ফারহানা। আরামের কথায় মেয়েটি একটু নড়ল না, ঠেড়া হয়ে বসে থেকেই বলল, আমি যাব না, আর তুমিও আমার সাথে বসবে। না, আমার কাজ আছে। তোমার কোনো কাজ নেই আরহাম, শুধু আমার থেকে পিছন ছড়ানোর জন্য বাহানা দিচ্ছ। বুঝেছো যখন তখন এই জেদিপনা ছাড়ো। নেহাত তোমার বড় ভাই, আমার বন্ধু, না হলে তোমার এই অযথা বাড়াবাড়ি আমি কোনো দিন বরদাস্ত করতাম না। আরামের কঠিন বাক্য ফারহানার আঁখি ভিজে উঠে। তার দোষ কি এই মানুষটিকে ভালোবাসা? যদি জানতোই পাশের মানুষটিকে ভালোবেসে এত কষ্ট পেতে হবে, তাহলে এই অপরাধ সে আর কখনোই করতো না। আমাকে ভালোবাসা যায় না? না, যায় না। কারণটা তুমি খুব ভালো করেই জানো। ফারহানা মলিন হাসে বলে, আমার ভালোবাসা ভুল? না, মানুষটা ভুল। আমি সে নই যে তোমার। আমার কোথায় তাহলে? অপেক্ষা করো, সেও আসবে। শুধু এইটুকু বলবো, ভুল মানুষের পিছনে নিজের ভালোবাসা ব্যয় করো না ফারহানা। আরহাম উঠে দাঁড়ায়, আমায় যেতে হবে। আর প্লিজ নিজেকে ঠিক করো, তোমার জন্য তোমার বাড়ির সবাই চিন্তিত। বলে। কথাটি শুনলো ফারহানা, চুপ করে রইল। আরহামের খারাপ লাগে, মেয়েটিকে সে মোটেও কষ্ট দিতে চায় না, কিন্তু তার কি করার আছে? রাত তখন 10:30। রাতে ডিনার শেষে শিফা নিজের রুমে এসে আবার পড়তে বসে। যতক্ষণ না ঘুম আসে ততক্ষণ পড়তে থাকবে, এটাই তার ভাবনা। পাশে থাকা ফোন ভাইব্রেট করে উঠল। ঠোঁট কাঁপিয়ে পড়তে থাকলো, কিন্তু কোনা চোখে দেখলো আরিশ কল করেছে। অনেক দ্বিধা দ্বন্দ্ব, এরপর শেষ মুহূর্তে শিফা কল রিসিভ করলো, কানে দিল, কিন্তু উচ্চারণ করলো না একটা কথাও। 2 সেকেন্ড প্রবাহিত হলো, শুনতে পেল তীব্র পুরুষালী চিরচেনা কণ্ঠ। কি করছো বার্ড? শিফা চোখ মুদে ফেললো, কি প্রশান্তি এই কণ্ঠে। শিফা ছটপট, কিছু বলতে পারল না। মনের গোপনে অবাঞ্ছিত চিন্তারা নিজেদের উপস্থিতি জাহির করলো। শিফা ভারী নিঃশ্বাস ফেলে বলল, পড়ছি। বাহ, গুড গার্ল। প্রিপারেশন কেমন? ভালো। খেয়েছো রাতে? জি। ব্যাস, আর কথা নেই। আরিশ কিছুটা নীরব হলো। অন্য সময় হলে মেয়েটা ঘুরিয়ে জিজ্ঞেস করতো সে খেয়েছে কিনা। অবশ্য এই ছোট খাটো ব্যাপারগুলি মাথায় রাখার মতো না। তাও যেন কথায় একটা ফাঁকা লাগছে আরিশের। মেয়েটা তাকে উপেক্ষা করছে সেটা বুঝতে বাকি নেই, কিন্তু এই বিষয়ে রাগারাগি করার মতো কোনো ইচ্ছে নেই আরিশের। কথা বলে মন জুগিয়ে ব্যাপারখানা মিটিয়ে ফেলতে চাইছে। আরিশ এইবার কিছুটা গম্ভীর স্বরে বলে উঠল, শিফা, কেন এমন আচরণ করছো? আমি সব বুঝে তোমায় কিছু বলছি না। ভেবেছিলাম কথা বলে সর্ট আউট করে নেব, কিন্তু তোমার আচরণ সে একই রকম। বলো কি হয়েছে? শিফা কি বলবে ভেবে পেল না, চুপ করে রইল। আরিশ আবারও একই ভঙ্গি করে বলল, কি চাইছো? কথা বলবে না? আপনি আপনি পারফেক্ট। কেউ পারফেক্ট হয় না শিফা। আমরা সবাই কোনো না কোনো দিক থেকে ইমপারফেক্ট। আমাদের সবার মাঝে খুঁত আছে। শিফা কেঁদে ফেলল। কেন কেন সে এত ভাবে? কেন এই মানুষটাকে সে কষ্ট দিচ্ছে নিজের আচরণ দ্বারা? শিফা ভাঙা কণ্ঠে বলল, আমি পড়বো। লুকিয়ে নাও নিজেকে যত ইচ্ছে। আমি এখন কিছু বলবো না। ঠিক সময় আসুক, আই উইল নট লেট ইউ গো, আই সোয়ার। কল কেটে আরিশ শিফার মনে কি চলছে তা একটু হলেও উপলব্ধি করতে পেরেছে। বোকা মেয়ে পৃথিবীর সুন্দর দিক বাদে অন্ধকার দিককে আঁকড়ে ধরেছে। আরিশ হাসে, সেই হাসিতে প্রেয়সীর অদ্ভুত ওভার থিঙ্কিং এর উপর বিদ্রুপ। আজকের তাজা খবর, এমপি পদে অধিষ্ঠিত তাহসিন আহমেদ বুখারী বিপরীত পক্ষের হিংস্র হামলায় গুলিবিদ্ধ হয়েছে। নার্সিং হোম তার চিকিৎসা চলছে। বিপরীত পক্ষের সেই হামলাকারীকে এখনো খুঁজে পাওয়া যায়নি, কিন্তু চলছে পুলিশের তদন্ত। আজকের নতুন সকাল সবার জন্য বয়ে এনেছে একরাশ চিন্তা, আশঙ্কা। ব্যস্ত নগরী আজ অতি অনবসর সময় পার করছে। তল্লাশি শুরু হয়েছে ব্যাপকভাবে। নার্সিং হোমের বাহিরে মিডিয়া এবং অশান্ত জনতা দ্বারা ভরপুর। এমন মর্মান্তিক এক ঘটনায় সবাই বিচলিত। সকাল 7:30টার দিকে তাহসিন কিছু মিটিং সেরে বেরোচ্ছিল, ঠিক তখনই কোথা থেকে একটা বুলেট আসে লাগে তাহসিনের ঠিক ডান কাঁধে। ঘটনাটি এতই দ্রুত ঘটেছে
যে কেউ বুঝে উঠতেই পারেনি। তাসিন মাটিতে লুটিয়ে পড়তে শুরু হয়, চিৎকার চেঁচামেচি শোরগোল পড়ে যায় সব স্থানে। ধীরে ধীরে খবর ছড়িয়ে পড়ে পুরো শহর জুড়ে। পুলিশ, মিডিয়া লেগে পড়ে নিজ নিজ কাছে। সোশ্যাল মিডিয়া, নিউজ চ্যানেলের গুলির হেডলাইন হয়ে তারা একটাই খবর, এমপি পদে অধিষ্ঠিত তাহসিন আহমেদ বুখারী বিপরীত পক্ষের হিংস্র হামলায় গুলিবিদ্ধ হয়েছে। নার্সিংহোমে তার চিকিৎসা চলছে। বিপরীত পক্ষের সেই হামলাকারীকে এখনো খুঁজে পাওয়া যায়নি, কিন্তু চলেছে পুলিশের তদন্ত।